আমরা চলে যাব কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল ঘটনায়। আশা করছি সিফাত আলমের পাঠানো এই ঘটনাটি আপনাদেরকে যথেষ্ট আনন্দ দেবে, আপনাদেরকে নিয়ে যাবে হাত ধরে ভয়ের রাজ্যে। যেভাবে লেখা আছে সেভাবে শুরু করছি। দ্বিতল ভবনের একটি বাড়ি, বাড়ির ভেতরের একটি রুম থেকে কারো কথার আবছা আওয়াজ কানে ভেসে আসছে। কে তুই? তোর পরিচয় প্রকাশ কর। আমি তোকে আদেশ করছি শয়তান, তুই তোর পরিচয় প্রকাশ কর। বিছানার উপরে এক পাশে বসা মেয়েটি এই কথা শুনে পুরুষ কণ্ঠে বিচ্ছিরি কটকট শব্দ করে ধীরে ধীরে হাসতে থাকে। অন্যদিকে যিনি মেয়েটিকে পরিচয় প্রকাশের জন্য আদেশ করছেন, তিনি মেয়েটির এই হাসি কানে পৌঁছানো মাত্রই যেন নিজের ধর্মবিশ্বাসের প্রতি এক চরম অপমান অনুভব করছেন। আর এই অপমানের ফলস্বরূপ তিনি হুঙ্কার দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান আর তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সজোরে মেয়েটিকে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে মেয়েটির চেহারায় এতক্ষণ যতটা শয়তানির রেখা ফুটে উঠেছিল, তার থেকে আরো কয়েক শতগুণ ভয়ঙ্কর হয়ে গেল তার চেহারা। মেয়েটির দাঁত কালো বর্ণ ধারণ করেছে আর শরীরের বর্ণ নীল। এবার তার চেহারায় রাগের ছাপ ছিল স্পষ্ট। সজোরে দাঁতে দাঁত চেপে গড়গড় করতে করতে মেয়েটি তার হাতে থাকা লাঠি দিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ক্ষীণ আওয়াজে বলে, আমি পিটার। খিরে, চিনতে পারছিস আমাকে? তোর থেকে ভালো আমাকে আর কে চেনে? মেয়েটির মুখে এই কথা শুনে লোকটি যেন প্রচন্ড রাগে ফেটে পড়েন। চুপ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকলেও তার চেহারা ছিল হিংস্র পশুর মতো এবং সেখানে ছিল রাগের ঘনঘটা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সিফাত আলম আজ আবার হাজির হয়েছি চট্টগ্রাম থেকে নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমি কালেক্ট করেছি সম্প্রতি বাকিংহাম ইউকে থেকে দেশে ফিরে আসা আমার ছাত্রের খালার কাছ থেকে। ঘটনাটি আমার ছাত্রের খালাতো বোনের সাথে ঘটা এমন একটি ঘটনা যা শোনার পর আমার শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। আর বেশি দেরি না করে সরাসরি ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে ঘটনার ভেতর ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। অনেক দ্বিধাদ্বন্দ্বের সাথে লড়াই করে আমি আমার মেয়ের করুণ অবস্থার ঘটনাটি বর্ণনা করতে চলেছি। ঘটনায় যাবার আগে আমি রাসেল ভাই এবং শ্রোতাদের এতটুকুই বলতে চাই, আমার এই ঘটনাটি দয়া করে একজন মায়ের দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করবেন। আমি একজন মা, তাই মা হিসেবে নিজের মেয়ের এই করুণ পরিণতি আমি কিভাবে সহ্য করেছি তা শুধুমাত্র আমার আল্লাহ আর আমি জানি। দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না যা আমার মাতৃত্বকে ছোট করে বা আঘাত করে। এই কথা এই জন্য বলছি কেননা যদি আমাদের সাথে এসব না ঘটত তবে হয়তো আমিও এসব বিশ্বাস করতাম না। আল্লাহর হয়তো অন্য কিছুই পরিকল্পনা ছিল। আমি রাজিয়া। আমার বিবাহিত জীবনের বয়স প্রায় 30 বছর। আমার স্বামী বিয়ের আগে থেকেই ইউকেতে চাকরি করতেন। তিনি সেখানে একটি প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। বিয়ের পর আমিও অজানা দেশে পাড়ি জমাই আমার স্বামীর হাত ধরে। দেখতে দেখতে বিয়ের প্রায় 6 থেকে 7 বছর সময় পার হয়ে যায়, কিন্তু আমার সংসারে কোনো বাচ্চার হাসি, কান্না, দুষ্টুমি কোনো কিছুই চিহ্ন ছিল না। বাচ্চার কোলাহল শোনার জন্য বুকটা খাঁ খাঁ করত সবসময়। বিয়ের এত বছর পরেও আমরা ছিলাম নিঃসন্তান। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর দরবারে, তাহাজ্জুদ, হাজত, কোনো নামাজই বাদ দেইনি। অনেক ডাক্তারও দেখিয়েছি আমরা, কিন্তু কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাও আল্লাহ আমার কোল জুড়ে কোনো সন্তান আমাকে দেননি তখনও। তবুও আমি বিশ্বাস হারাইনি। আর আল্লাহ আমার সেই বিশ্বাসেরই পুরস্কার হিসেবে আমার কোল জুড়ে আমার চাঁদের টুকরো মেয়েকে আমায় দান করেন। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বয়স এখন 24 বছর চলছে। আমার মেয়ের জন্মের পর সবাই ওকে দেখে একটি কথাই বলতো,
আর তা হলো আমার মেয়ে এক কথায় যেন সাক্ষাৎ এক পরী। ছোট থেকেই ওর গায়ের রং ছিল ধপধপে ফর্সা। ওকে দেখে মনে হতো না ওর বাবা মা অর্থাৎ আমরা বাংলাদেশি। ওর চোখের রং ছিল নীল বর্ণের। সবাই সবসময় ওর প্রশংসা করত। আমি এবং আমার হাজব্যান্ড বরাবরই বেশ ধর্মপ্রাণ মানুষ, তাই আমরা আমাদের মেয়েকে সেভাবেই ইসলামের শিক্ষায় বড় করে তুলেছি। তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র আর সরল। তার চেহারার নূরকে তার চারিত্রিক বৈশিষ্ট্য যেন আরো অনেকাংশে বাড়িয়ে দিত। ওর ব্যাপারে এসব জানানোর কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওকে আমি বাসা থেকে তেমন একটা বের হতে দিতাম না। অনেক চাওয়ার পর ওকে পেয়েছিলাম জন্য সবসময় মনে কেমন একটা ভয় কাজ করত। কারো নজর যেন না লাগে সেজন্য আমি ওকে তেমন একটা বাইরে নিয়ে যেতাম না। যেখানেই যেত ওর সাথে ওর বাবা নইলে আমি সবসময় থাকতাম। আমার মেয়ের নাম ফাতিমা। ওর বয়স 14 কি 15 বছর। একদিন ফাতিমাকে বাসায় নিয়ে আসার জন্য আমি স্কুলে যাই। দূর থেকে তাকে আমার দিকে আসতে দেখি। বেশ খুশি খুশি তার মুখ। আমার কাছে এসে সে বলে, আসসালামু আলাইকুম মা, আগামী পরশু আমাদের স্কুল থেকে শিক্ষা সফরের আয়োজন করেছে। আমাদের ক্লাসের সবাই যাচ্ছে। আমি এর আগে কখনোই শিক্ষা সফরে যাইনি, এবার যাই। ফাতিমার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম, কেননা আমি তাকে একা কোথাও যেতে দিতে রাজি নই। আমি তাকে বাসায় নিয়ে গিয়ে এ ব্যাপারে কথা বললাম। আমার মেয়েটা এত ভদ্র ছিল যে আমার কথা শুনে তার চেহারায় কোনো প্রকার খারাপ লাগার ছাপও পড়েনি। তার মুখে তখনও সেই হাসি ছিল। বাসায় এসে আমি বাসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরে ফাতিমার বাবা বাসায় আসেন লাঞ্চ করার জন্য। আমি ফাতিমার বাবাকে ওর শিক্ষা সফরের ব্যাপারটা জানাই। আমি এটাও জানাই যে এতে আমার সম্মতি নেই। ফাতিমার বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন। নীরবতা ভেঙে তিনি বলেন, দেখো রাজিয়া, ফাতিমা ছোট থেকে আমাদের কাছে কখনো তেমন কিছু চায়নি, আর ও যথেষ্ট চাপা স্বভাবের মেয়ে। সহজে কারো সাথে মিশতে পারে এমন একটা দেখিনি। তুমি ও মা হয়তো ভালো ভেবে এই কথা বলেছ, কিন্তু আমি বলি কি, এবার ওকে যেতে দাও। যদিও এভাবেই মানুষের সাথে সোশ্যালাইজ না করতে শেখে তাহলে ভবিষ্যতে ওরই সমস্যা হবে। আর শিক্ষা সফরের বন্ধুরা তো যাচ্ছেই, সাথে স্কুল টিচারও থাকবে। তুমি তো চিন্তা করছো কেন? মেয়েটাকে কিছু ব্যাপার উপভোগ করতে দাও। ফাতিমার বাবার কথা শোনার পর আমি ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই। আমি অনেক ভাবি, কিন্তু তবুও কেন জানি না রাজি হতে পারছিলাম না। পরদিন স্কুল বন্ধ ছিল। সেদিন দুপুর প্রায় 12টা নাগাদ ফাতিমার 2 বান্ধবী আসে আমার বাসায়। তারা যখন জানতে পারে আমি ফাতিমাকে যেতে দিচ্ছি না, তখন তারা আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন কখনোই ফাতিমাকে কোথাও যেতে দেই না। আর এটা একেবারেই ঠিক না। বন্ধুদের সাথে আনন্দ করার বয়সই তো এটা। তাদের কথা শুনে আমি আমার ভাবনাকে দ্বিতীয়বার সুযোগ দেই। সেদিন বিকেলে ওর স্কুল থেকে আমাকে ফোন করা হয়। ওর স্কুল টিচারও বারবার অনুরোধ করছিলেন যেন আমি ওকে শিক্ষা সফরে যেতে দেই, এতে ওর উপকারী হবে। আমিও ভেবে দেখলাম ওকে এবার যেতে দেয়াই উচিত। ধীরে ধীরে সে তো বড় হচ্ছে, এখন তাকে এভাবে আটকে রাখা ঠিক হবে না ভেবে আমি রাজি হই। আর সেদিন সন্ধ্যায় আমি ফাতিমার রুমে গিয়ে ওকে যাওয়ার অনুমতি দেই। ও আমাকে জিজ্ঞাসা করে আমি মন থেকে অনুমতি দিচ্ছি কিনা, অন্যথায় সে নাকি যাবে না। আমি তাকে আশ্বস্ত করি আর তার যাবার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করি। 4 দিনের শিক্ষা সফর ছিল সেটা। কোনো এক এলাকায় বন জঙ্গলের আশেপাশে, সেখানে বিভিন্ন প্রকার গাছ নিয়ে পড়ালেখা করার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাসি মুখে তাকে বিদায় দেই। এই 4 দিন ফাতিমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, যদিও স্কুল টিচারের সাথে ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। ও ঠিক আছে শুনে আমি আশ্বস্ত হয়ে ফোন রেখে দিই। দেখতে দেখতে 4 দিন অতিবাহিত হয়। নির্দিষ্ট সময়ে আমি ফাতিমাকে স্কুল থেকে আনার জন্য ওর স্কুলে পৌঁছে যাই। আমাকে দেখে ফাতিমা আমার কাছে আসে। ওকে বেশ অন্যরকম দেখাচ্ছে আজ। যে মেয়েকে আমি হিজাব পরা ছাড়া কখনো বাইরে যাওয়া শেখায়নি, তার মাথায় আজ হিজাবটাই নেই। আমি কিছুটা অবাক হই। গাড়িতে উঠে ওকে প্রশ্ন করি ও ঠিক আছে কিনা। আমার প্রশ্নের উত্তরেও বলে ঠিক আছে। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করি, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? আমার প্রশ্ন শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকায়। আমি তাকে বলি আমরা ছোট থেকেই তাকে কারোর সাথে দেখা হলে সালাম দেয়া আর সবসময় হিজাব পরা শিখিয়েছি। আজ পর্যন্ত কখনোই এমন হয়নি যে সে আমাদের কাউকে দেখে সালাম দেয়নি আর হিজাব পরেনি। আমার কথা শুনে সে বেশ উত্তেজিত হয়ে বলে, এত সালাম দিতে হবে কেন?
বাকিরা যে সালাম, সব সমস্যা শুধু আমাদের বেড়াতে, আর আমার বান্ধবীরা কেউ হিজাব পড়ে না, তাহলে আমাকেই পড়তে হবে কেন? আমাকে কি তোমাদের পছন্দ না? না হলে বলে দাও আমি অন্য কোথাও চলে যাই। তুমিও আমার কাছ থেকে প্রতিবার দেখা হলে সালাম দেবো এই আশা করবে না। ওর কথা শুনে আমি রীতিমতো হতবাক। যেই মেয়ে কখনো আমার সাথে সামান্য তর্ক কিংবা উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ তার মুখে এসব কি শুনছি আমি। এসব ভেবে আমি থ হয়ে যাই। বাসায় ফিরে ও নিজের রুমে চলে যায়। সারা রাত ঘুমিয়েছে সেদিনও। পরের দিন স্কুলে যাবার জন্য আমি ওকে ডাকতে গেলে আমার সাথে সে চরম বাজে ব্যবহার করে, অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। এসব শুনে ওর বাবাও বেশ অবাক। এটা কোনোভাবেই আমি বা ওর বাবা কেউ আশা করিনি। আমাকে গালি দিয়ে গলা ছেড়ে হাসতে শুরু করে সে। 4 দিন বাইরে থাকায় এত পরিবর্তন কিভাবে হয় তা আমার মাথায় ধরছিল না। এমন মনে হচ্ছিল যেন এ আমার মেয়েই নয়, আমার মেয়ের মতো দেখতে অন্য কেউ। কথায় কথায় বেয়াদবি, উল্টো জবাব দেয়া, কোনো কিছু যেন বাকি ছিল না ওর। খেতে বসলে পাগলের মতো খাবার খেত, পা টেবিলে উঠিয়ে বসতো, অনেক সময় টেবিলে উঠে খাবার খেত। কিছু বলতে গেলে সে বলতো এমনই, তাকে পছন্দ না হলে যেন বলে দেই সে বাড়ি থেকে চলে যাবে। তার এই পরিবর্তন দেখে আমি তার স্কুলে যাবার সিদ্ধান্ত নেই, কেননা শিক্ষা সফর থেকে ফেরার পর থেকেই আমার মেয়েটার এই অবস্থা। স্কুলে গিয়ে আমি টিচারকে অনেক কথা শোনাই, আর কিছু হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাই। টিচার আমাকে বলেন সেখানে কি তেমন কিছুই হয়নি। সেখানে গিয়ে ফাতিমা সবার সাথেই খুব ভালোভাবে মিশতে শুরু করে। এখানে তারা কোনো খারাপ কিছুই দেখেননি, কেননা এই বয়সে সবার সাথে এভাবে মিশতে পারাটা ওর জন্য এতটা সহজ হবে তা তারা ভাবেননি। ওনারা এটা ভেবে ভালো অনুভব করেছিলেন যে ফাতিমা সবার সাথে খুব ভালোভাবেই মিশতে পারছে। টিচারের কথা শুনে আমার আর কিছুই করার ছিল না। আমি বাড়ি ফিরে আসি। এভাবে সময় কেটে যাচ্ছিল, আর ধীরে ধীরে ফাতিমার আচরণ আরো খারাপের দিকে অগ্রসর হচ্ছিল। যখন তখন আমাকে গালি দিয়ে বসে। যে মেয়ে আমার সাথেই 5 ওয়াক্তের নামাজ আদায় করত, কুরআন তেলাওয়াত করত, সে এখন সামান্য অজু পর্যন্ত করতে চায় না। বাসায় ফেরার পর থেকে 1 ওয়াক্তের নামাজও সে পড়ে না। আমি নামাজ নিয়ে কিছু বলতে গেলে আমাকে জবাব দিত তার হিসাব সে দেবে, আমাকে চিন্তা করতে হবে না। খুব যন্ত্রণায় আমার দিনগুলো কাটছিল। একদিন ফাতিমার স্কুল টাইমে ওর স্কুল থেকে আমার কাছে ফোন আসে। আমাকে স্কুলে ডাকা হয়। আমি ঘড়ি দেখে মনে মনে ভাবি স্কুল ছুটি হতে এখনো ঢের দেরি, তাহলে এখন আমাকে কেন যেতে বলা হলো? আমি দ্রুত রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। কেন জানি না আমার মন থেকে বারবার কু ডাকছিল। খুব অল্প সময়ে আমি স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে দেখি প্রিন্সিপালের কেবিনের বাইরে অনেক মানুষ দাঁড়ানো, আর ভেতরে একটি চেয়ারে ফাতিমা বসা। স্কুলের এক মহিলা টিচার আমাকে দেখে এক সাইডে নিয়ে আসেন। আমাকে তিনি যা বলেন তা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বলেন ফাতিমাদের যিনি গণিত ক্লাস নেন তিনি আজ ফাতিমাকে পড়ানোর সময় অমনোযোগী দেখে তার দিকে একটি রাবার ছুঁড়ে মারেন। ফাতিমা ধীরে ধীরে হাসতে হাসতে টিচারের কাছে আসে, আর তার হাত ধরেই কনুই বরাবর উল্টো দিকে সজোরে ঘুরিয়ে দেয়, যার ফলে টিচারের হাত ভেঙে কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে চামড়ার ভেতরেই ঝুলে থাকে। তার কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হয়। আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মেয়ে ছোট, ও কিভাবে এটা করতে পারে? ও কখনো একটি ফুলও ছেড়েনি। এই ভেবে যে গাছেরও প্রাণ আছে, ওরাও ব্যথা পায়। আর টিচার কিনা আমাকে বলছেন। আমার কথা শেষ হবার আগেই মহিলা টিচার আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসেন। আমাকে রুমে নিয়ে এসে তিনি ক্লাসে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাকে দেখান, যা দেখে আমি রীতিমতো হতবাক। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ফাতিমাকে দেখে আমার মেয়ে বলে মনেই হচ্ছিল না। আমার মেয়ের বয়স কত? শরীর স্বাস্থ্য বেশ কম। ওর গায়ে এত শক্তি কিভাবে আসবে যে কিনা একটি প্রাপ্তবয়স্ক তাগড়া পুরুষের হাত এভাবে পাটকাঠির মতো ভেঙে ফেলবে? আমি টিচারকে জিজ্ঞাসা করি গণিত টিচার এখন কোথায়। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম টিচার যদি ফাতিমার এই কর্মকাণ্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেইন করে তাহলে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দেবে। আমি জানতে পারি গণিত টিচার কাছেই একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি ফাতিমাকে সাথে নিয়ে সেই হাসপাতালে চলে যাই তাকে টিচারের কাছে মাফ চাওয়ানোর জন্য। হাসপাতালে গিয়ে আমি জানতে পারি টিচারের এখনো জ্ঞান ফেরেনি। তার অপারেশন শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ডাক্তার ভেতরে চেক আপ করছিলেন। আমাকে দেখে ডাক্তার জিজ্ঞাসা করেন আমি রোগীর কে হই। আমি ডাক্তারকে সব খুলে বলি। আমার কথা শুনে ডাক্তারের চেহারা মলিন হয়ে যায়। তিনি আমাকে নিজের কেবিনে নিয়ে আসেন।
ফাতিমা কেবিনের বাইরেই বসেছিল। আমার দৃষ্টি দিয়ে ডাক্তার বলেন, আপনি কি সত্যি কথা বলছেন? আমার মনে হচ্ছে না, কারণ যেভাবে তার হাড় ভাঙা হয়েছে তার জন্য যে বলের প্রয়োজন তা একজন প্রাপ্তবয়স্ক পুরুষও প্রয়োগ করার সামর্থ্য রাখে না। সাধারণত কোনো দুর্ঘটনা থেকে এমন হতে পারে। আপনি নিজের মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন? ওর উপরে এই মিথ্যা অভিযোগ কিভাবে চাপাচ্ছেন আপনি? ডাক্তারের কথা শুনে আমি বেশ মর্মাহত হই। আমি ওনাকে ফোন বের করে ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখাই। তিনি নিজেও হতবাক হয়ে যান। ডাক্তারের সাথে কথাবার্তা সেরে আমি ফাতিমাকে নিয়ে বাসায় চলে আসি। দিন যত যাচ্ছে ততই ফাতিমার আচরণের পরিবর্তন দেখে আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। এত শান্ত মেয়ে আমার কিভাবে এমন হয়ে গেল তা কিছুতেই আমার মাথায় আসছিল না। আমি ফাতিমার বান্ধবীদের সাথে দেখা করব বলে ঠিক করি। আমার মন বলছিল ওদের সাথে দেখা হলে নিশ্চয়ই কিছু জানতে পারবো। আমি আমার পরিকল্পনা মতো তাদের সাথে দেখা করি। আসলেই শিক্ষা সফরে ফাতিমার সাথে কিছু হয়েছিল কিনা জিজ্ঞাসা করি। শুরুতে তারা কিছু বলতে চায়নি, কিন্তু তাদের চেহারায় আমি স্পষ্ট ভয়ের রেখা দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম তারা কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমার জোরাজুরিতে তারা বলতে বাধ্য হয়। ফাতিমার এক বান্ধবী আমাকে বলে, আন্টি, আপনার মেয়ের উপর শয়তানের ছায়া আছে। তার এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ইংরেজরা বরাবরই বিজ্ঞানসম্মত ধারণায় বিশ্বাসী বলে আমি জানতাম। তারা জিন, শয়তান এসব ব্যাপার বিশ্বাস করে ভেবেই আমি অবাক হয়েছিলাম। ফাতিমার বান্ধবী আমাকে বলে, আন্টি, ফাতিমা শিক্ষা সফরে এসেই কোথায় যেন চলে গিয়েছিল। আমরা সবাই ওকে অনেক খুঁজেও কোথাও পাইনি। প্রায় 4-5 ঘন্টার বেশি সময়ও গায়েব ছিল। টিচাররা সব শেষে পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করার কিছুক্ষণ আগে কোত্থেকে যেন ফাতিমা ফিরে আসে। সেদিন বিকেলে আমরা গাছ দেখতে বের হচ্ছিলাম। আমার সাথে ও অযথাই খারাপ আচরণ করতে শুরু করে। আমি ওকে চুপ করানোর জন্য ওর দিকে আঙুল তুলতেই সে আমার হাতে কামড় বসিয়ে দেয়। পরদিন তেমন কিছু হয়নি। তৃতীয় দিন রাতে আমি পানি আনার জন্য ঘুম থেকে উঠে দেখি ফাতিমার মুখের পাশে একটি মাছি বসে আছে। আমি হাত দিয়ে মাছি সরাতে যাব, সাথে সাথেই ফাতিমার চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকায় আর আমার হাত চেপে ধরে। আমি কেন জানি না কোনো শব্দই করতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মাছিটা আবার ফাতিমার মুখের পাশে বসলে সে এমনভাবে মাছিটিকে নিজের জিভ দিয়ে ভেতরে টেনে নেয়, ব্যাঙ যেভাবে জিভ দিয়ে পোকামাকড় ধরে অনেকটা সেরকম। মাছিটি মুখে নিয়ে সে চিবিয়ে খেতে শুরু করে। আমি এসব দেখে জোরে চিৎকার দেই। সবাই এসে দেখে ফাতিমা ঘুমাচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। পরদিন রাতে আমাদের তাঁবুর পাশের তাঁবুতে ফাতিমা একাই ছিল। হঠাৎ দেখি একটি ছেলে তার তাঁবুতে প্রবেশ করলো। আমি অবাক হলাম, কেননা আমাদের এখানে কোনো ছেলেই আসেনি। তাহলে ফাতিমার তাঁবুতে কে যাচ্ছে তা দেখার জন্য আমি ধীরে ধীরে ওর তাঁবুর কাছে যাই আর সামান্য ফাঁকা করে ভেতরে দেখি সেখানে ফাতিমা ছাড়া আর কেউ ছিল না। ফাতিমার সামনের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকায়। আমি সেখানে আছি এটা কোনোভাবেই তার বোঝার কথা না। আমার দিকে তাকিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আমি প্রচন্ড ভয় পাই, তার আচরণ দেখে না, তার কণ্ঠ শুনে। তার কথাগুলো তার কণ্ঠ থেকে বের হচ্ছিল ঠিকই, কিন্তু তার আওয়াজ ছিল একেবারে কোনো পুরুষের আওয়াজের মতো। আমাকে সে যা বলছে সব ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ। আমি টিচারকে সব জানানোর কথা ভাবছিলাম, কিন্তু ফাতিমা সেদিন রাতেই আমাকে হুমকি দেয় আর কাউকে কোনো কিছু জানানো যাবে না, বারণ করে আমাকে। অন্যথায় খারাপ কিছু আমার সাথে ঘটবে, তাই আমি কাউকে জানাইনি আন্টি। ফাতিমার বান্ধবীর এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাতিমার বাবাকে সব জানাই। আমরা ফাতিমাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ফাতিমা ডাক্তারদের সাথে এমন কিছু আচরণ করে যা দেখে ডাক্তাররা তার চিকিৎসা পর্যন্ত করতে ভয় পেতে শুরু করে। সে ডাক্তারদের 14 পুরুষের নাম বলা থেকে শুরু করে তাদের জীবনের খারাপ কাজের তালিকা দেয়, গালি দেয়া, বিকৃত ভাষায় কথা বলা, তাদের হুমকি দেয়া থেকে শুরু করে এমন কিছু নেই যে সে বাদ রেখেছিল। ডাক্তাররা আমাকে পরামর্শ দেন ফাতিমাকে কোনো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মন বলছিল আমার মেয়ে পাগল নয়, নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া আছে ওর ওপরে। আমি ফাতিমার বাবাকে ওর বান্ধবীর কাছ থেকে যা যা শুনেছি সব জানাই। ফাতিমার বাবা ভালো কোনো হুজুরের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেন,
কিন্তু ইউকেতে আমরা তেমন ভালো কোনো আলেম ওলামা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমাদের পরিবারের আরো কেউ ছিল না যার সাথে আমরা এসব ব্যাপার শেয়ার করতে পারি। ফাতিমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সেই সুবাদে তার সাথে এক ব্যক্তির বন্ধুত্ব হয়। সেই ব্যক্তির নাম ছিল হেনরি। হেনরি ছিল বাকিংহামের একটি চার্চের পাদ্রী। তার সাথে ফাতিমার বাবা সব শেয়ার করেন আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। যেহেতু আমরা কোনো হুজুর পাচ্ছিলাম না, তাই আমাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। হেনরি ফাতিমার বাবাকে বলেন তিনি সাহায্য করতে চান, তবে তাকে আগে নিশ্চিত হতে হবে এখানে আসলেই এমন কোনো সমস্যা আছে কিনা যার জন্য এখানে চার্চের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সন্ধ্যায় আমাদের বাসায় আসার জন্য অনুমতি চান। ফাতিমার বাবা হেনরির কথায় রাজি হন, কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই আমার জানা ছিল না। ফাতিমার বাবা আমাকে কিছুই জানাননি। সেদিন দুপুরে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ ফাতিমা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ওই বুড়ো লোকটাকে কেন ডেকেছ? কি করবে এসো? ওর কথা শুনে আমি চমকে যাই। ফাতিমার বাবার হাতে থাকা চামচ মাটিতে পড়ে যায়। ফাতিমার বাবা ওকে বলেন, তিনি তো কাউকে বাসায় ডাকেননি, আর ফাতিমা কার কথা বলছে সেটাও তিনি বুঝতে পারছেন না। বাবার কথা শুনে ফাতিমা বলে, এত নাটক করার কি আছে? কাকে ডেকেছ তুমি ভালো করেই জানো। ওই যে বুড়ো পাদ্রী, কি যেন নাম? হেনরি। হেনরি, ওকেই তো ডেকেছ। আচ্ছা ঠিক আছে, আসুক, ওকেও দেখে নেব। আর হ্যাঁ শোনো, সুযোগ পেলে ওকে বলে দিও যেন আরো 4-5 জন লোক সাথে নিয়ে আসে। ও তো নিজে এখান থেকে যেতে পারবে না। তাই আর কি। ফাতিমা তার বাবার সাথে অনেক বেশি বেয়াদবি করে কথা বলছিল। আমাদের দুজনের এসব দেখার শোনা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। ওর চেহারায় আমরা শয়তানের উপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছিলাম। সত্যি কথা বলতে ফাতিমার আচরণ দিন দিন এত বেশি ভয়াবহ হয়ে উঠেছিল যে রীতিমতো ওকে আমরা ভয় পেতাম। আর সেদিনের খাবারের টেবিলে বলা ওর কথা শোনার পর আমরা আরো ভয় বেশি পাই। আমাদের ভয়ের পরিমাণ বেড়ে যায় সেদিনের পর থেকে। কেননা সেদিনই প্রথম আমি ওকে কোনো পুরুষ কণ্ঠে কথাগুলো বলতে শুনি। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ওর বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলাম। আমাকে দেখে ফাতিমা কটকট শব্দে হাসি দিয়ে টেবিল থেকে উঠে হেলতে দুলতে নিজের রুমে চলে যায়। ফাতিমার বাবা আমাকে শান্ত করেন। তিনি বলেন, ফাতিমার ওপর শয়তানের ছায়া আছে তা পরিষ্কার, আর শয়তানের কাজ মানুষকে ভয় দেখানো। কারণ ভয় দেখিয়েই সে তাদের ভুল পথে নিয়ে যায় এবং ভুল পথে চালনা করা সহজ হয় তার জন্য। তিনি আমাকে শক্ত হতে বলেন। তিনি বলেন, সন্ধ্যায় পাদ্রী সাহেব আসবেন, তিনি ফাতিমাকে দেখবেন। ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিকই দেখবেন। সেদিন বিকেলে আমি আমার মাকে ফোন করি। আমার মা বাংলাদেশেই থাকতেন। তাকে আমি সব সমস্যার কথা আগে জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন সদকা করতে আর কোরআন খতম পড়তে। আমি সবই করেছি। সব শেষে আমি মাকে জানাই বাসায় আমরা এক পাদ্রীকে ডেকেছি, কেননা আমরা কোনো হুজুর খুঁজে পাইনি। আমার মা আমার কথাগুলো শুনে আমার উপর রাগ দেখাতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর পাসনি জন্য পাদ্রীর সাহায্য নিবি তাতে আমি বারণ করছি না, কিন্তু তুই তো মুসলিম, তুই নিজে একবার চেষ্টা করে দেখতে পারলি না? 4 কুল আর আয়াতুল কুরসি পড়ে মেয়ের গায়ে ফুল দিয়ে দেখেছিস? একবার চেষ্টা করে দেখ। তুই মুসলমান, তোর কাছে কোরআন আছে, সেগুলো কাজে না লাগিয়ে আগে অন্য লোকের কাছে কেন যাচ্ছিস? মায়ের কথা শুনে আমি বেশ লজ্জাবোধ করছিলাম। ঠিকই তো বলেছেন মা, আসলেই তো আমি এসব চেষ্টা করার কথা একবারও ভাবিনি কেন। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল। আমি মায়ের বলা কথা আমলে নিলাম আর অজু করে আসরের নামাজ পড়ে কোরআন পড়লাম। এরপর আমি ফাতিমার রুমে গিয়ে দেখি সে মুখ হাঁ করে ঘুমাচ্ছে। তার হাত পা এলোমেলো, চুল অগোছালো। আমি ভেতর থেকে দরজা আটকে দেই। ফাতিমার বিছানার পাশে যে জায়নামাজ বিছিয়ে আমি প্রথমে সূরা নাস, পরে সূরা ফালাক, সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করি। আমার সূরা পাঠ করার সময় বুঝতে পারি ফাতিমা পুরুষ কণ্ঠে গড়গড় আওয়াজ করছে। আমি যতই সূরা পড়ছি তার আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে শুরু করেছে। সূরা শেষ হলে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। শুধুমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়েছি, সাথে সাথেই ফাতিমার শোয়া থেকে এক লাফ দিয়ে আমার মুখের কাছে চলে আসে। তার চুল তার মুখকে ঢেকে রেখেছে। আমি তার এই অবস্থা দেখে নির্বাক হয়ে ভয়ে কাঁপছি। সে আমাকে বলছে, কি
সব কি করছিস? বের হয়ে যা এখান থেকে, যা। আমি বুঝতে পারছিলাম আমার সূরা পড়ার জন্য ফাতিমার সাথে থাকা শয়তানের সমস্যা হচ্ছে। আমি যত বেশি সূরা পড়বো আর ফু দেব, তত জলদি সে আমার মেয়েকে ছেড়ে দেবে। তাই ওর কথা উপেক্ষা করে আবার আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এবার ও প্রচন্ড রাগ নিয়ে আমাকে পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? মরার শখ না হয়ে থাকলে এখান থেকে এই মুহূর্তে চলে যা। আমি ওর কথায় কর্ণপাত করিনি। হঠাৎ ওর টেবিলে থাকা কাঁচের গ্লাস আমার নাককে সামান্য স্পর্শ করে দেয়ালে লেগে ভেঙে যায়। আমি চমকে উঠি। আমাকে ভয় পেতে দেখে ফাতিমা পুরুষ কণ্ঠে হাসতে থাকে আর ধুম করে শব্দ করে দরজা আপনা আপনি খুলে যায়। আমার ফাতিমার রুম থেকে বের হয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন, কারণ আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এই শয়তান অনেক বেশি শক্তিশালী, এর মোকাবেলা করা আমার একার পক্ষে সম্ভব না। আমি সন্ধ্যায় ফাতিমার বাবা এলে তাকে সব বলি। আমার কথা শুনে তিনি আমাকে বকতে শুরু করেন। তিনি বলেন, আমার এভাবে একা কাজ করতে যাওয়াটা মোটেও উচিত হয়নি। এতে আমার বড় ধরনের ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ফাতিমার বাবার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়ি আর ভাবতে শুরু করি আমার একমাত্র মেয়ের সাথে কেন এমন হচ্ছে, কোন কুক্ষণে আমি ওকে বাইরে যাবার অনুমতি দিয়েছিলাম। এসব ভেবে আমার কান্না যেন বেড়েই চলছিল। ফাতিমার বাবা আমাকে যথাসম্ভব সান্ত্বনা দেন। তিনি বলেন, পাত্রী সাহেব আসলে কিছু একটা সমাধান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি আর ফাতিমার বাবা খাবার টেবিলে বসেই কাটিয়ে দেই আর বারবার ঘড়ির দিকে তাকাতে থাকি পাদ্রী সাহেবের অপেক্ষায়। পাদ্রী সাহেব রাত প্রায় 9:30 দিকে আমাদের বাসায় আসেন। বাসায় আসার পর আমি আর ফাতিমার বাবা তাকে ফাতিমার রুমে নিয়ে যাই। ফাতিমার রুমে যাবার সাথে সাথেই ফাতিমা পুরুষ কণ্ঠে বলে, কি রে পুরো, এসেছিস? কেন মরার জন্য এখানে এসেছিস বলতো? এই বয়সে সব মানায়? এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। ফাতিমার কথা শুনে পাদ্রী বলেন, কে তুই? এই মেয়েকে কেন তো জ্বালাতন করছিস? বল, তোর পরিচয় প্রকাশ কর। আমি তোকে আদেশ করছি শয়তান, তুই তোর পরিচয় প্রকাশ কর। এসব কথা শুনে ফাতিমা হাসতে হাসতে বলে, আমি পিটার। কিরে, চিনতে পারছিস আমাকে? তোর থেকে ভালো আমাকে কে চেনে? পাদ্রী এই নাম শুনে ব্যাপক রাগান্বিত হয়। তিনি বলেন তার সাথে নাটক না করতে, কারণ পিটার তারই বাবার নাম। পাদ্রীর কথা শুনে ফাতিমা অট্টহাসি হাসতে হাসতে বলে, তাহলে মনে কর আমি তোর বাবা। এই কথা শুনে পাদ্রী প্রচন্ড রেগে যান। রুমে আসার সময় তার হাতে কিছু একটা জিনিস এনেছিলেন। ছোট একটা বোতলে ছিল, সেটা হতে পারে হলি ওয়াটার। তিনি সেই বোতলের মুখ খুলে ফাতিমার দিকে ছুঁড়ে মারতে যাবেন, এমন সময় হুট করে বিদ্যুৎ চলে যায়। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। 10 থেকে 12 সেকেন্ড পর বিদ্যুৎ আসে। ফাতিমা পাদ্রীর দিকে তাকিয়ে হাসছে। পাদ্রী তার দিকে পানি ছুঁড়ে মারতে গিয়ে দেখেন তার হাতে কোনো বোতল নেই। সাথে সাথে তিনি তার হাতে থাকা বাইবেলের কিছু পৃষ্ঠা খুলে পড়তে শুরু করেন। পাদ্রী যতবারই বাইবেল পড়ছেন, ফাতিমা ততই পুরুষের কণ্ঠে জোরে জোরে হাসতে শুরু করে। এমনটাই চলে বেশ কিছুটা সময়। হঠাৎ ফাতিমা বলে, হে যে বুড়ো, চুপ কর, তোর সময় শেষ, এবার আমার সময় শুরু। ফাতিমার কথা শেষ হতে না হতেই আবার বিদ্যুৎ চলে যায়। রুমে কোনো প্রকার টু শব্দ নেই। কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ এলে আমরা দেখি পাদ্রী অজ্ঞান হয়ে ফাতিমার বিছানায় আছড়ে পড়ে আছেন, আর ফাতিমা আমাদের দুজনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে ভয়ে আমরা পিছিয়ে যাই। হঠাৎ দেয়ালে পিঠ ঠেকে আমাদের, যা দেখে ফাতিমা মুচকি হাসে আর সেই রুম থেকে চলে যায়। ফাতিমার বাবা হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন আর চার্চেও ফোন করেন। ততক্ষণে আমাদের মনে জমা ভয়ের বাদল থেকে বজ্রপাত শুরু হয়েছে। পাদ্রী এখানে চার্চের কোনো অফিসিয়াল কাজে আসেননি। তার কিছু হয়ে গেলে সেই দোষ ফাতিমার ঘাড়ে এসে পড়বে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজ আমি ঘটনাটি সম্পূর্ণ করতে পারছি না। ব্যক্তিগত আর পেশাগত কাজের চাপে সম্পূর্ণ ঘটনা লেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমি সাধারণত ঘটনা পার্ট করে কম পাঠাই। আমি কথা দিচ্ছি এই ঘটনার দ্বিতীয় পার্টের জন্য আপনাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।
আশা করছি খুব জলদি আপনাদের কাছে ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন। মোস্তফা চাচা 5 বছর পর 2011 সালে তার পরিবার নিয়ে তাদের পুরনো বাড়িতে পুনরায় বসবাস শুরু করেন। নিশ্চয়ই সেই ঘটনাটি আগে থেকে মনে আছে আপনাদের। যদি মনে না থাকে একটু সেই এপিসোডটি যারা শুনেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেখানে শুরু হয় তাদের বিভীষিকাময় জীবন। তারপরে লিখছেন ইউস। মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু, মোস্তফা চাচার মেয়ে রোমানা আপুর মৃত্যু। আমি বলেছিলাম তাদের বাসা গায়েব হয়ে যায়, যা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারি না। কিভাবে একটি বাসা সবার সামনে উধাও হয়ে যায় ভাবতেও পারি না। কিন্তু মোস্তফা চাচার পরিবার সেটি মোকাবেলা করেন। গত ঘটনায় আমি রোমানা আপু আর নজরুল চাচার মৃত্যুর ঘটনা বলেছিলাম, কিন্তু রোমানা আপুর মৃত্যুর ব্যাপারটা বলতে পারিনি পুরোপুরি, কারণ তখন আমাকে সম্পূর্ণভাবে ঘটনা জানানো হয়নি। রোমানা আপুর মৃত্যুতে এই ঘটনাটি শেষ হয়নি। এরপর থেকে মৃত্যুর মিছিল নেমে আসে, যেন সেটি ছিল ঘটনার ট্রেলার যাচ্ছে। কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায়, চুপচাপ। নাজমা ফুপু কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে রোমানা আপুর চিৎকার, অন্যদিকে নোমান ভাইয়ের আচরণ। মিনিট কয়েক পর সব শব্দ থেমে গেল, দরজা খুলে গেল। নোমান ভাইও স্বাভাবিক। নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন। যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না। ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ, সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। নোমান ভাই অপলক ভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। নাজমা ফুপু আর নোমান ভাই রুমেই বসে থাকেন, না কাউকে ডাকেন, না কোনো আওয়াজ করেন। ফজরের আজান শুরু হলে তারা শক্তি ফিরে পান। আর তখন মোস্তফা চাচাকে জানান সব ঘটনা। মোস্তফা চাচা ঘটনা শোনার পর কিছু না ভেবেই চাচিকে ওই ভয়ানক বাসায় রেখেই চলে আসেন। আর এসে নিজের মেয়ের লাশ দেখেন। লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খেয়াল করেন যে রোমানা আপুর চোখ খোলা অবস্থায় মৃত্যু ঘটেছে। তার সারা শরীরে ভয়ানক নির্যাতনের চিহ্ন। জানা যায় পুলিশ নাকি এসেছিল আশেপাশের লোকজন খবর দেওয়াতে, কিন্তু এসে কিছুই করেনি। মোস্তফা চাচা রাতের বেলা যখন রোমানা আপুর দাফন শেষ করলেন তখন চাচির কথা মনে পড়ল তার। তাকে এভাবে একা ফেলে রেখে আসা উচিত হয়নি। আবার নিয়ে আসলে তাকে সামলানো অনেক কষ্ট হতো। রোমানা আপুর লাশ দেখলে চাচি হয়তো পাগল হয়ে যেত। রাত 1টার পর নাজমা ফুপু, নোমান ভাই আর মোস্তফা চাচা পুরনো বাড়িতে ফেরেন। চাচি দরজা খুলেই ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলেন, আমার মেয়ে মরে গেল আর তুমি আমাকে বললে না। সবাই প্রচন্ড ধাক্কা খেলো। চাচি কিভাবে জানতে পারলো? সবাই ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো সে কিভাবে জানতে পারলো। আর তখনই চাচি বিভৎস হাসি দিলেন, চিল্লাতে থাকলেন, আমি তো মারলাম ওকে, পা চেপে, গলা চেপে, নাক ভেঙে। আর শেষে মাথায় বাড়ি দিয়ে। আবার হাসতে শুরু করলেন। এটা দেখার পর তিনজনই ভয়ে দাঁড়িয়ে পড়েন। নড়চড়ার কোনো শক্তি নেই। কয়েক মুহূর্ত পর চাচি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। আর তখনই সেই নজরুল চাচার মৃত্যুর রাতের মতো বাসা উধাও হয়ে যায়। তারা এক ঝটকায় দোতলা থেকে মাটিতে পড়ে যান। তারা পালানোর চেষ্টা করতে চাইলেও তিনজনই দেখলো গতবারের মতো এবারও প্রাচীর আছে, কিন্তু বের হবার কোনো দরজা নেই। তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে, কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে। আর তখনই বাসাটি আগের চেহারায় ফিরে গেল। তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে। সবার মনে ভয়, চাচিও হয়তো বাঁচবেন না। ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন। শুধু তারাই নিচে পড়ে যান। তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর চাচি জ্ঞান ফিরে পান। সেই সকালে তারা বাসা ছেড়ে চলে আসেন শহরের নতুন বাসায়। আর সেই সাথে মোস্তফা চাচা, চাচাতো ভাই কনক আঙ্কেলের পরিবার চলে আসেন সেই নতুন বাসায়। সবাইকে খুলে বলা হয়। মোস্তফা চাচা আর কনক আঙ্কেল সিদ্ধান্ত নেন যেহেতু পুরনো বাসা থেকে চলে এসেছেন তাই আর কোনো সমস্যা হবে না। তাই হুজুর কবিরাজ আপাতত ডাকবেন না, কারণ তারা আগেও এতে সফলতা পাননি। মোস্তফা চাচার পরিবার মোটামুটি স্বাভাবিক জীবনেই ফিরেছেন। সমস্যা আর তাদের হয়নি এই 2 মাসে। আমি ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু না। 2 মাস পর জুন মাস থেকে তাদের সমস্যা শুরু হয়। মোস্তফা চাচা ও কনক চাচার পরিবার সমস্যা ছাড়াই 2 মাস পার করেছে, তাই ভয় তাদের কিছুটা কেটেছে। তারা এরপর পুরনো বাড়িতে যাননি। অনেকবার দরকার পড়েছিল, কারণ এখনো তাদের জিনিসপত্র ওখানে রয়ে গেছে, তবুও তারা কেউ যাননি।
জানতেন না তাদের অজান্তেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর খেলা। আর এই 2 মাস এর ভিতরে ঘটে যাওয়া ঘটনা, মোস্তফা চাচারা পুরোপুরি চলে যাওয়ার পর ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রথম ঘটনা আমি আগেই বলেছি, সেই বাড়ির সামনে অনেক বড় আটার কারখানা রয়েছে। বাড়িটি প্রাচীরের গেট পার হয়ে বাম কোনাকুনি 20-25 কদম হাঁটলেই সেই কারখানার মুখ বাসার দিকে, অর্থাৎ বাড়িটি আর কারখানাটি কোনাকুনিভাবে মুখোমুখি। ঘটনা 1, সম্ভবত মোস্তফা চাচা চলে যাবার পরের দিন রাতেই ঘটনা ঘটে। আটার কারখানার ভেতরে যত মেশিনপত্র যা ছিল লণ্ডভণ্ড হয়ে যেখানে সেখানে পড়ে থাকে। ওখানে প্রচণ্ড ভারী একটি মেশিন ছিল যা 15-20 জন মানুষ একসাথে জড়ো না হলে নড়ানোও সম্ভব না। সেই মেশিন উল্টা হয়েছিল। ভোরবেলা যখন ভেতরে কর্মচারীরা সবাই ঢোকেন, এগুলো দেখে সবাই অবাক হয়ে যান। মালিক আসেন, সব দেখে কোনো কিছু বুঝতে পারেন না। তাদের কারখানায় কখনোই দারোয়ান লাগে নাই, কারণ রাস্তার মোড়ে সবসময় দারোয়ান থাকে। দারোয়ানকে জিজ্ঞেস করা হলে সে জানায় এখানে কেউ আসেনি। আর বড় কথা, বাইরে থেকে তালা ঠিকভাবেই লাগানো ছিল, ভাঙা হয়নি। তারা কেউ কোনো কারণ বের করতে পারলেন না। তাই আটার মিলের মালিক আনোয়ার সাহেব সেই রাত থেকে দারোয়ান রাখলেন পাহারা দেবার জন্য। ঘটনা 2, পরের দিন রাত আনুমানিক 3টা-4টার মতো, তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লাচিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে। সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই, কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল, সে এরকম অদ্ভুত আওয়াজ করত মাঝে মাঝে। ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন, তখন 2 জন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন। তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর, যা দেখে 2 জন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন। লোকজন এসে দেখেন সেই মিলের নবচাকরিপ্রাপ্ত দারোয়ানের লাশ। দারোয়ানের মাথাটি দরজার উপরে কাটা অবস্থায়, কাটাগুলোর ভেতরে ঢুকে আছে। আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে। এলাকায় প্রচণ্ড ভয় ঢুকে যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো সমাধান হয় না। 4 দিন কারখানা বন্ধ থাকে। ঘটনা 3, 4 দিন পর আবার যখন কারখানা খোলা হয়, সেই প্রথম ঘটনার মতো সব উল্টো পাল্টা। মালিক আবার দারোয়ান রাখেন, আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে। আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না। আনোয়ার সাহেব হুজুর ডাকেন, কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায়। আর আনোয়ার সাহেব এবার 3 জন দারোয়ান রাখেন একসাথে। একজন বেশ নামাজি এবং মধ্যবয়স্ক লোক, আর শেষ 2 জন 20-22 বছর বয়সের একজন হিন্দু ছেলে, যার নাম ছিল দেবব্রত। দেবব্রতের বাড়ি ঠিক কারখানার পাশের গলির মাথায়। সেদিন রাতে 3 জন স্বাভাবিকভাবে পাহারা দিচ্ছিল। রাত 3টার দিকে তারা 3 জন খেয়াল করে সেই বাড়ির ভেতর থেকে আগুন জ্বলছে বা হলুদ আলো আসছে। ধোঁয়া নেই, তাই তারা ভাবলো আলো। কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত। 3 জনই ভয় পায়, কারণ 1, বাসাটি ভয়ানক, আর 2, এখানে পরপর 2 জনের মৃত্যু ঘটেছে। কারোরই সাহস হলো না গিয়ে দেখার যে ভেতরে কি হচ্ছে। মিনিট কয়েক পর 3 জনে দেখলো প্রাচীরের গেট থেকে কোনো মেয়ে ভয়ানক আকুতি মিনতি করে চিল্লাচিল্লি করছে। ওরা মেরে ফেলবে, আমাকে বেঁধে রেখেছে। নামাজি লোকটি সামনে কিছুটা এগোলো, আর পিছু পিছু 2 জন। দেবব্রত প্রচন্ড ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে এখনই পালিয়ে যেতে। দেবব্রত একটু পিছিয়ে দাঁড়ায় থাকলো। যখনই তারা 2 জন প্রাচীরের গেটের কাছে পৌঁছালো, তখনই ভেতর থেকে কেউ একজন বিভৎস আওয়াজে চিৎকার দিল। দেবব্রত কিছু না ভেবেই পেছনে দৌড়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে এলাকার লোকজন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ সেই প্রথম দারোয়ানের মতো অবস্থায় পেল, আর দ্বিতীয় ব্যক্তির লাশ কারখানার একটু সামনে ময়লা ফেলার জায়গায় পাওয়া গেল, শরীরে রক্ত মাখা। কারোরই বুঝতে বাকি রইল না, অসুবিধাও হলো না যে এই ঘটনাটি সম্পূর্ণ অলৌকিক। এলাকায় যারা অনেক সাহসী আর এসবে বিশ্বাস করতো না, তারা ভয় পেতে শুরু করলো। অনেকেই বাড়ির সামনে দিয়ে হাঁটা বন্ধ করে দিল, অন্য পথ ব্যবহার করতে শুরু করলো। বিগত 2 মাসে এই ঘটনাগুলো ঘটে যায়। মোস্তফা চাচার অজান্তেই আনোয়ার চাচা অসহ্য হয়ে যান। তার কারখানা প্রায় বন্ধ থাকছে। আনোয়ার চাচা বাধ্য হন মোস্তফা চাচাকে ঘটনা জানাতে আর এর সমাধানের জোর দেন। সেই সাথে এলাকা থেকেও অনেক কমপ্লেইন আসতে শুরু করে। বাধ্য হয়ে মোস্তফা আর
কনক চাচা সেখানে যান আর সব ঘটনা শোনেন। আর তখন সমাধানের জন্য হুজুর কবিরাজ খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর তারা দুজন কবিরাজের খোঁজ পান এবং তাদের সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানান। তারপর পুরো কবিরাজের একটা 8 জনের দল আসে। 4 জন বড় কবিরাজ আর বাকিরা চেলা। মুস্তফা চাচা, কনক চাচা আর 8 জন মিলে সকাল 10টার পর বাড়ির সীমানায় পা দেয়। ঢোকার পর সবচেয়ে বয়স্ক কবিরাজ বলেন এখানে অনেক সমস্যা আছে। তারা সব জায়গায় হেঁটে দেখেন, তার পিছু পিছু মুস্তফা চাচা আর কনক চাচা হাঁটেন। 10 মিনিট হাঁটাহাঁটিতে কোনো আওয়াজ হয়নি কারো মুখ দিয়ে। পুকুরের সামনে আসার পর বয়স্ক কবিরাজ পুকুরের ঘটনা পুনরায় শুনেন মুস্তফা চাচার কাছ থেকে আর বাসার পুরনো ইতিহাস জানতে চান। এরপর 8 জন মিলে বাড়িটির সামনে ফাঁকা জায়গায় বসে স্থান তৈরি করেন আর মুস্তফা চাচাকে বলেন তারা সন্ধ্যার পর কাজ শুরু করবেন। সন্ধ্যার পর বয়স্ক কবিরাজ বাড়ির সামনে বসে আর 4 জনের বাকি 3 জন বাড়ির পেছনে। মুস্তফা চাচা আর কনক চাচা বয়স্ক কবিরাজের সাথে বসে থাকলেন। অনেক কষ্ট করে তিনি জিন হাজির করেন। অনেক ঝামেলা হলেও শেষে সে জিন হাজির করতে সক্ষম হয়। তার একটি চেলার ওপর জিন হাজির করে সব জানতে চায়। জিনটি প্রথমে মুখ খুলতে চায় না, তবুও কবিরাজ তাকে বাধ্য করেন। তার মুখ দিয়ে কনক চাচা যা যা শোনে, মুস্তফা চাচার পরিবার 2005 সালে চলে যাওয়ার কয়েক বছর পর যখন অনেকেই জানতে পারে এখানে কেউ থাকে না, তাই এখানে কিছু লোকজন আসতে শুরু করে প্রায় রাতে। বাড়িটির লেগে যায় এবং তখন থেকে কেউ এখানে আর আসতো না, পরিত্যক্ত থাকতো এটি। জিনটি শেষে জানায় এখানে বহু জিন বসবাস করে। কবিরাজ জিনকে বিদায় দেয়। সবাই চলে যায় বাসার পেছনে। সবার হাতে আলো। সবাই বাসার পেছনে যান, গিয়ে মাটি খুঁড়তে থাকেন এবং সেই সুড়ঙ্গ খুঁজে পান। সুড়ঙ্গের ওপরে মাটি সরাতে পারেন না, অনেক ভেজা মাটি, ভেতরে জামা কাপড় রয়েছে। সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ইউস, খুলনা থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন রাসেল ভাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আশা করছি যে আপনারা কিছুটা হলেও এই ঘটনা পছন্দ করেছেন। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এখন সরাসরি আপনাদেরকে জানাতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj